নমস্কার বন্ধুরা, WBPSC মিসেলিনিয়াস 2024-এর এক্সামে আসা সমস্ত জিকে কোশ্চেন নিয়ে আমরা এখানে আলোচনা করব। আর আমাদের আলোচনা কিন্তু শুধুমাত্র উত্তরেই সীমিত থাকবে না, আমরা কোশ্চেনটা পুরোপুরিভাবে বিশ্লেষণ করব এবং সেখান থেকে যত ধরনের কোশ্চেন হতে পারে আমরা সবটুকু জানবো, যাতে পরবর্তীকালের পরীক্ষাতে আমার একটা কোশ্চেনও বাদ না যায়। তো এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা পিএসসির যে কোনো পরীক্ষা দাও না কেন, তোমরা যদি অন্যদের থেকে এক স্টেপ আগে থাকতে চাও, এই ভিডিওটা পুরোটা দেখো। চলো শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন হলো, 1916 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের লখনৌ অধিবেশনের সভাপতি কে ছিলেন? এর সভাপতি ছিলেন কিন্তু অম্বিকাচরণ মজুমদার। কিন্তু আমরা এটুকু জেনেই থেমে থাকবো না। 1916 সালে আর কি হয়েছিল? আর হয়েছিল আমার লখনৌ চুক্তি। কি হয়েছিল? লখনৌ চুক্তি। লখনৌ চুক্তিটা কি জানো? কি লখনৌ চুক্তিটা হলো ভারতীয় কংগ্রেস আর মুসলিম লীগের একত্রিতকরণ। ভারতীয় কংগ্রেস আর মুসলিম লীগ কিন্তু এই অধিবেশনে একসাথে তারা এই অধিবেশনটা করেছিল। কে কে করেছিল? ভারতীয় কংগ্রেস ও মুসলিম লীগ দুজন মিলে। কত সালে? 1916 সালে। সেটা কোন চুক্তির মাধ্যমে হয়েছিল? লখনৌ চুক্তির মাধ্যমে। কত সালে হয়েছিল? 1916 সালে। ঠিক আছে, এটা হলো আমার প্রথম ফ্যাক্ট। আর এটা এখানে কি তাহলে? কংগ্রেস আর মুসলিম লীগ একসাথে এসেছিল। আর কি হয়েছিল? আর হয়েছিল আমার কি, আমরা জানি কংগ্রেস দুই ভাগে বিভক্ত ছিল। কি? একটা নরমপন্থী আর একটা চরমপন্থী। তো নরমপন্থী আর চরমপন্থীও কিন্তু এই সময় একত্রিত হয়েছিল। নরম প্লাস চরম দুজনেই এক জায়গাতে একত্রিত হয়েছিল। কোথায়? না তো এই লখনৌ অধিবেশনে। লখনৌ অধিবেশনে তাহলে কি কি হয়েছিল? আমি দুটো জিনিস এখন জানলাম। কি? একটা লখনৌ চুক্তি হয়েছিল, তার মাধ্যমে কংগ্রেস আর মুসলিম লীগ একত্রিত অধিবেশন করেছিল। আর কি, যারা কংগ্রেসের দুই ভাগে বিভক্ত ছিল, একটা নরমপন্থী একটা চরমপন্থী, তারা এক জায়গাতে এসেছিল। এই দুটো জিনিস হয়েছিল, এটা প্রথম কথা। এবার আমি জানবো যে এখানে কি দাবি করা হয়েছিল দুই পক্ষ থেকে। কংগ্রেস আর মুসলিম লীগের পক্ষ থেকে কিন্তু আমরা এখানে স্বায়ত্তশাসনের দাবি করেছিলাম। স্বায়ত্তশাসন মানে সেলফ গভর্নমেন্ট। স্বায়ত্তশাসনের দাবি করেছিলাম। কিসের দাবি করেছিলাম? স্বায়ত্তশাসন। স্বায়ত্ত শাসনের দাবি। স্বায়ত্তশাসনের দাবি কিন্তু আমরা করেছিলাম কংগ্রেস আর মুসলিম লীগের তরফ থেকে। আর কি করা হয়েছিল? আর যেটা করা হয়েছিল সেটা হলো, আমরা একজন প্রখ্যাত লিডারকে, বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলকের একটা বিখ্যাত ডায়লগ আছে। বাল গঙ্গাধর তিলকের একটা বিখ্যাত ডায়লগ আছে। কি বলতো ডায়লগটা? ডায়লগটা হলো, স্বাধীনতা হলো আমার জন্মগত অধিকার, আর আমি এটাকে পেয়েই ছাড়বো। কি? স্বাধীনতা হলো আমার জন্মগত অধিকার। স্বাধীনতা আমার জন্মগত অধিকার। এটা কিন্তু উনি এই অধিবেশনে প্রথমবার বলেছিলেন। তাহলে কোন অধিবেশনে বাল গঙ্গাধর তিলক তার বিখ্যাত উক্তি স্বাধীনতা আমার জন্মগত অধিকার এই কথাটি বলেছিলেন? না তো 1916 সালে জাতীয় কংগ্রেসের এতে অধিবেশনে। কোথায় হয়েছিল? হয়েছিল কিন্তু আমার লখনৌতে। ঠিক আছে, এতটা আমার ক্লিয়ার হলো। এরপর আমাদের আর কি আছে? এরপর দেখো, এই সময় কিন্তু গান্ধীজি ভারতবর্ষে চলে এসেছিলেন এবং গান্ধীজি কিন্তু এখানে দর্শক হিসেবে উপস্থিত ছিলেন। কে ছিল তাহলে? গান্ধীজি। গান্ধীজি গান্ধীজি দর্শক হিসেবে উপস্থিত ছিলেন। এবং গান্ধীজিকে আমরা প্রথম যে ভারতীয় মাস মুভমেন্টে দেখেছিলাম সেটা হলো কি, চম্পারণ বিদ্রোহ। চম্পারণ বিদ্রোহ কিন্তু উনি করেছিলেন। চম্পারণ সত্যাগ্রহ। কি? চম্পারণ সত্যাগ্রহ। চম্পারণ কত সালে হয়েছিল মনে আছে কি? চম্পারণ হয়েছিল কিন্তু 1917 সালে। চম্পারণ। তো চম্পারণ তাকে কে নিমন্ত্রিত করেছিলেন? চম্পারণের কথা তিনি জানলেন কি করে? উনি যে এই 1916 সালে জাতীয় কংগ্রেসের অধিবেশনে ছিলেন দর্শক হিসেবে, সেখানে কিন্তু একজন লোকও ছিল, তার নাম হলো রাজকুমার শুক্লা। সেই রাজকুমার শুক্লা গান্ধীজির কাছে যায়, গিয়ে বলে যে আপনি দেখুন, আমাদের বিহারের চম্পারণে নীলকর সাহেবরা চাষিদের ওপর এরকম অত্যাচার করছে, আপনি আসুন একটু সমাধান করে দিয়ে যান। সেই আমন্ত্রণ কিন্তু গান্ধীজি এখান থেকে পেয়েছিল। কে আমন্ত্রণ জানিয়েছিল তাহলে? আমন্ত্রণ জানিয়েছিল রাজকুমার শুক্লা। আমন্ত্রণ কে জানিয়েছিল? রাজকুমার শুক্লা। রাজকুমার শুক্লা। তাহলে আমরা কি জানতে পারলাম?
আমরা কিন্তু এতটা জেনে নিলাম যে এই অধিবেশনে কি কি হয়েছিল। আমরা এটা সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারি, কিন্তু আমরা প্রথম দিন আমাদের এই ভিডিওতে আমরা এটুকুই জানবো। আস্তে আস্তে ভিডিওতে আমরা বাড়তে থাকবো এবং সমস্ত ইনফরমেশন গ্যাদার করতে শুরু করবো। একদিনে সমস্ত ইনফরমেশন নিলে পরে কিন্তু আমাদের বদহজম হয়ে যাবে। চলো পরেরটাতে যাওয়া যাক। পরের কোশ্চেন কি বলছে যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা কোন বছর ভারতীয় কংগ্রেসের সাথে যুক্ত হয়? দেখো, ভারত সভা কিন্তু 1886 সালে ভারতীয় কংগ্রেসের সাথে যুক্ত হয়, ঠিক আছে। কিন্তু কিন্তু এই ভারত সভা কবে তৈরি হয়েছিল? এই ভারত সভা আমার তৈরি হয়েছিল কিন্তু 1876 সালে, অর্থাৎ 10 বছর আগে। কত সালে? 1876 সালে। কে তৈরি করেছিল? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আর আনন্দমোহন বোস। কে তাই তৈরি করেছিল? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আর কে? আর করেছিল আনন্দমোহন বোস। আনন্দমোহন বোস। ঠিক আছে, তাহলে ভারত সভা কবে তৈরি হয়েছিল? 1876 সালে। কবে কংগ্রেসের সাথে মার্জ হয়ে যায়? 1886 সালে। আর কে তৈরি করেছিল? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আর আনন্দমোহন বোস। ঠিক আছে, এই দুজন মিলে তৈরি করেছিল। এবার দেখো, এই যে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ইনি কিন্তু খুব ইম্পর্টেন্ট একজন মানুষ। এনাকে কি বলা হয় জানো কি? এনাকে বলা হয় ইন্ডিয়ান বার্ক। ইন্ডিয়ান বার্ক। আর কি বলা হয়? আনক্রাউডেড কিং অফ বেঙ্গল। মানে কি? বাংলার তাজ ছাড়া সুলতান। বাংলার তাজ ছাড়া সুলতান বা রাজা। তাহলে আনক্রাউডেড কিং কাকে বলা হয়? বাংলার তো সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। আর কি বলা হয়? ইন্ডিয়ান বার্ক বলা হয়। ঠিক আছে। আর 1905 সালে কি হয়েছিল? 1905 সালে কিন্তু বঙ্গভঙ্গ হয়েছিল। 1905 সালে কি হয়েছিল? বঙ্গভঙ্গ হয়েছিল। এটা কি হয়েছিল? বঙ্গভঙ্গ। বঙ্গভঙ্গ। ঠিক আছে। আর এই সালে আইএনসি গঠিত হয়েছিল। ওকে, এবার চলো, এবার হচ্ছে সারামাতি। সারামাতি বলে যে পর্বতটি আছে, পর্বতশ্রেণীর, সারামতি ভারতের কোন পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ? সারামতি কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? দেখো, সারামতি কিন্তু নাগা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। কোন পর্বতের? নাগা পর্বতের। ঠিক আছে, নাগা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি আমার তাহলে? সারামতি। দেখো, নাগাতে আরো কিছু কিছু পর্বত আছে, সেগুলো সম্পর্কে আমরা জেনে নিই। যেমন ধরো, ওখানে আছে জাফু। জাফু পর্বতশ্রেণী। জাফু পর্বতশ্রেণী নাগাতে কি আছে? আর কি আছে? জাফু পর্বতশ্রেণী। কি আছে? জাফু। জাফু। জাফু পর্বতশ্রেণী। ঠিক আছে, তো এই জাফু পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ কি? সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু জাফু। সর্বোচ্চ শৃঙ্গ কি? জাফু। জাফু পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ জাফু। এটা আমার মনে থাকবে। এটা কোথায় অবস্থিত? নাগাল্যান্ডে অবস্থিত, নাগা পর্বতশ্রেণীর অংশ। ঠিক আছে, আর এতে কি আছে জানো কি? এই যে জাফু পর্বতশ্রেণী, এতে কিন্তু আমার আছে জুক উপত্যকা। কি উপত্যকা? জুক। জুকের বানান জানো কি? জুকের বানান কিন্তু ডি দিয়ে শুরু হয়। এতে কি আছে? আমার জুক উপত্যকা। জুক উপত্যকা। এই জুক উপত্যকাকে কিন্তু আরো একটা নাম আছে। কি নাম আছে? একে কিন্তু বলা হয় নর্থ ইস্টের ভ্যালি অফ ফ্লাওয়ার। নর্থ ইস্টের ভ্যালি অফ ফ্লাওয়ার কাকে বলা হচ্ছে? তাহলে আমার জুক উপত্যকাকে বলা হচ্ছে কি? নর্থ ইস্টের ভ্যালি অফ ফ্লাওয়ার কাকে বলা হচ্ছে? জুক উপত্যকাকে। জুককে তাহলে কি বলা হচ্ছে? নর্থ ইস্টের ভ্যালি অফ ফ্লাওয়ার, মানে ফুলের ঘাটি। নর্থ ইস্টের ফুলের ঘাটি কাকে বলা হচ্ছে? জুক উপত্যকাকে। এটা কোথায় অবস্থিত? জাফু। জাফু পর্বতশ্রেণীতে অবস্থিত। এটা কোথায়? তো নাগা পর্বতের একটা অংশ জাফু। আর এর সর্বোচ্চ শৃঙ্গ কি? সর্বোচ্চ শৃঙ্গ হলো সারামাতি। সারামাতি তাহলে কোন পর্বতশ্রেণীর অংশ? নাগা পর্বতের অংশ। আর নাগাল্যান্ডে আরো একটা পর্বতশ্রেণী আছে, একে বলা হচ্ছে কি? জাফু পর্বতশ্রেণী। তার সর্বোচ্চ শৃঙ্গ জাফু। আর এখানে কি আছে? জুক উপত্যকা। জুক উপত্যকাকে কি বলা হচ্ছে? নর্থ ইস্টের ফুলের ঘাটি বা ফুলের উপত্যকা। ঠিক আছে,
এবার দেখো, এবার আমাদের কি বলা আছে, গারো, মিজো, খাসি, এই তিনটে সম্পর্কে আমরা জেনে নেবো, জানবো তো। তাহলে পরে দেখো, গারোর সর্বোচ্চ শৃঙ্গ কি? গারোর সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু আমার হলো নোরেক পিক, নোরেক পিক, নোরেক পিক হলো কিন্তু এর সর্বোচ্চ শৃঙ্গ, ঠিক আছে। এবার দেখো, খাসি, গারো খাসি আর কি, গারো খাসি আর অজন্তিয়া কোথায় অবস্থিত? আমাদের মেঘালয়ে, গারো খাসি আর অজন্তিয়া, ঠিক আছে। খাসি পর্বতের উপর কিন্তু একটা বিখ্যাত শহর আছে, সেই শহরটার নাম কিন্তু শিলং। শিলং তাহলে কোথায় অবস্থিত? খাসি পাহাড়ের ওপর। আর এটাই কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ কিসের? খাসি উপত্যকার সর্বোচ্চ শৃঙ্গ কি তাহলে? শিলং পিক। শিলং পিক হলো খাসির সর্বোচ্চ শৃঙ্গ। কোথায় অবস্থিত? না তো মেঘালয়ে। মেঘালয়ে তিনটে পাহাড় আছে, কি? গারো, খাসি আর জয়ন্তিয়া। গারো, খাসি আর জয়ন্তিয়া। জয়ন্তিয়ার কথা এখানে লেখা নেই, তো জয়ন্তিয়া আমি তোমাকে লিখে দিচ্ছি, জয়ন্তিয়া। জয়ন্তিয়া, ঠিক আছে। এই জয়ন্তিয়ার সর্বোচ্চ শৃঙ্গ কি? লুম। এটুকু শুধু মনে রাখবে, লুম দিয়ে শুরু হয়। পুরো নামটা মনে রাখা একটু কঠিন। মরিংসি, লুং মরিংসি, লুং মরিং সি হলো কিন্তু জয়ন্তিয়ার সর্বোচ্চ শৃঙ্গ। কি তাহলে? লুং মরেং সি, ঠিক আছে। আর আমার এখানে কি আছে? মিজো। দেখো, মিজোর সর্বোচ্চ শৃঙ্গ কি? মিজোর সর্বোচ্চ শৃঙ্গ হলো আমার ব্লু মাউন্টেন। কি আমার? ব্লু মাউন্টেন, ব্লু মাউন্টেন। এতটা আমার মনে থাকবে। তাহলে আমার কি প্রশ্ন ছিল এখানে? সারামতি ভারতের কোন পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ? নাগা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো কি? সারামতি। আর যে অপশন বলেছে গারো, গারোর সর্বোচ্চ শৃঙ্গ কি? নোরেক পিক, ঠিক আছে। মিজোর সর্বোচ্চ শৃঙ্গ কি? না তো ব্লু মাউন্টেন। আর খাসির সর্বোচ্চ শৃঙ্গ কি? না তো শিলং পিক। শিলং শহরে অবস্থিত কিন্তু এটা। শিলং শহর যদি কোথায়, কোন পর্বতে অবস্থিত তোমাকে জিজ্ঞাসা করা হয়, তুমি কিন্তু বলবে খাসিতে অবস্থিত। খাসি পাহাড়ের মধ্যে কি অবস্থিত? শিলং অবস্থিত, শিলং শহরটি। আর গারো, খাসি আর জয়ন্তিয়া নিয়ে কি? তো মেঘালয়। তো জয়ন্তিয়ার সর্বোচ্চ শৃঙ্গ কি? লুম মরিংসি। এটা মর্ডিং হবে, মর্ডিংসি, ঠিক আছে। আর দেখো, নাগাতে আর একটা বিখ্যাত শ্রেণী আছে, তার নাম কি? জাপফু। জাপফু পর্বতশ্রেণী। সেই জাপফু পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ কি? জাপফু। আর এখানে একটা উপত্যকা আছে, যাকে বলা হয় জুক উপত্যকা, যেটার স্পেলিং কিন্তু ডি দিয়ে শুরু হয়, ঠিক আছে। জুক উপত্যকা। এই জুক উপত্যকার কে কিন্তু একটা বিশেষ ধরনের ফুল ফোটে, অনেকগুলো ফুল একসাথে ফোটে, তাই এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে নর্থ ইস্টের ভ্যালি অফ ফ্লাওয়ার বা ফুলের ঘাঁটি। নর্থ ইস্টের ফুলের ঘাঁটি কিন্তু আমরা একেও বলি। আচ্ছা, ভ্যালি অফ ফ্লাওয়ার কিন্তু আমাদের একটা ন্যাশনাল পার্কও আছে, জাতীয় উদ্যান আছে। সেটা কোথায় অবস্থিত জানো কি? উত্তরাখণ্ডে, ঠিক আছে। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। দেখো, বলছে আবহাওয়ার মানচিত্রে সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলকে কি বলে? আবহাওয়ার মানচিত্রে আমার সমান বৃষ্টিপাতযুক্ত কিছু অঞ্চল থাকে, তাকে আমরা কি বলি? এরকম আবহাওয়ার মানচিত্রে অনেক কিছুই থাকে, এটাই কিন্তু আমরা বলি যে সমবৃষ্টিপাতযুক্ত অঞ্চল বা আইসো লাইট। আইসো লাইট কি আমাদের এখানে আছে? আইসো হাইট আছে, আইসো হাইট। তাহলে আইসো হাইট কাকে বলছি আমি? সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলকে আমরা কি বলছি? আইসো হাইট, ঠিক আছে। বা সমবৃষ্টিপাতযুক্ত অঞ্চল বাংলাতে বলা হয়, কিন্তু এখানে লেখেনি, এখানে আইসো হাইট লিখেছে, তো আমরা আইসো হাইটই লিখবো। এবার দেখো, আমরা আরো কিছু জিনিস জেনে নিই। যেমন ধরে নাও আইসো বার। আইসো বার কি? সমান চাপ। আইসো বার, দেখো আমরা বলি না বার ব্যবহার করি না কি মাপার ক্ষেত্রে? বায়ুচাপ মাপার ক্ষেত্রে। যে সমান বায়ুচাপ যুক্ত অঞ্চলকে কি বলা হচ্ছে মানচিত্রে? যখন সমান বায়ুচাপ যুক্ত অঞ্চলকে যুক্ত করা হচ্ছে একটি কাল্পনিক রেখা দ্বারা, সেই রেখাটিকে কি বলছি আমি? আইসো বার। তাই এটা কি হচ্ছে? সমান বায়ুচাপ, সমান বায়ু চাপ হলো। এরপরে দেখো আমার আছে আইসোথার্ম। আইসোথার্ম কাকে বলছি? আইসোথার্ম হলো সমান কি? থার্ম থেকে আমার কি আসছে? মানে আমার ইয়ে আসছে না, গরম জিনিসটা আসছে না, তাপমাত্রা। সমান তাপমাত্রা যুক্ত অঞ্চল, এটা কি হবে? তাপমাত্রা, সমান তাপমাত্রা। কি হবে? তাপমাত্রা। সমান তাপমাত্রাযুক্ত অঞ্চলকে যে কাল্পনিক রেখা দ্বারা তোমার রিপ্রেজেন্ট করা হচ্ছে, তাকে আমরা কি বলছি? আইসোথার্ম। আর সমান বায়ুচাপযুক্ত অঞ্চলকে যে কাল্পনিক রেখা দ্বারা চিহ্নিত করা হচ্ছে, সেগুলোকে আমি কি বলছি? আইসো বার। আর আইসো হাইট কাকে বলছি? যেটা কিনা সমান
বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। ঠিক আছে, এবার দেখো, এবার তোমাকে আমি বলি আইসোহেল। আইসোহেল কি জিনিস? আইসোহেল দেখো, আমরা বলি না এপিহেলিয়ান, হ্যাঁ, হেলিয়ান মানে কি? সূর্য। হেলিয়ান মানে সূর্য, তাহলে হেলের সাথে কিছু নিশ্চয়ই সূর্যের সাথে সম্পর্কিত আছে। সেটা কি হবে তাহলে? সেটা হবে সমান সূর্যালোক। সমান সূর্যালোক যেখানে পড়ছে তাকে আমরা কি বলছি? আইসোহেল। তাহলে এটা কিসের সাথে যুক্ত? সূর্যালোক। সূর্যালোক সমান সূর্যালোক যুক্ত অঞ্চলকে আমরা কি বলছি? আইসোহেল। বোঝা গেল? আর কিছু বাকি আছে কি আমার? আমরা আইসোথ্রাম পড়লাম, আইসো হাইট পড়লাম, আইসো বার পড়লাম, আইসো হেল পড়লাম, আইসো বাত কিন্তু আমরা পড়িনি। আইসো বাত, আইসো বাত, আইসো বাতটাও আমরা জেনে নিই। আইসো বাত, আইসো বাত আমরা কাকে বলছি? না তো সমুদ্রের গভীরতা যেখানে সমান, সমুদ্রের গভীরতা, সমুদ্র, সমুদ্র গভীরতা, সমুদ্র গভীরতা যে অঞ্চলটায় সমান তাকে আমরা যে কাল্পনিক রেখা দ্বারা রিপ্রেজেন্ট করি তাকে আমরা কি বলি? আইসো বাত। এতটা আমাদের ক্লিয়ার? তাহলে চলো এখান থেকে আর তেমন কিছু জানার নেই, পরেরটাতে চলে যাই। কি বলছে? ম্যাসি সাহেব চলচ্চিত্রে কোন বিখ্যাত ভারতীয় লেখিকা অভিনয় করেছেন, তাই তো? কে? এটা কিন্তু একজন মানে বিখ্যাত লেখিকা। এর নাম কি জানো কি? এর নাম হলো অরুন্ধতী রায়। এনার একটা বিখ্যাত বই আছে, বইটার নাম হলো দ্য গড অফ স্মল থিং। বইটার নাম কি? গড অফ স্মল থিং, গড অফ স্মল থিং। এবং এটা এই লেখার জন্য কিন্তু তিনি একটি বিখ্যাত পুরস্কার পেয়েছিলেন। কি পেয়েছিলেন? বিখ্যাত পুরস্কার পেয়েছিলেন। কি পুরস্কার জানো কি? পুরস্কারটা কিন্তু ম্যান বুকার, ম্যান বুকার প্রাইজ, ম্যান বুকার পুরস্কার পেয়েছিলেন। কি পুরস্কার পেয়েছিলেন উনি? ম্যান বুকার প্রাইজ পেয়েছিলেন এটার জন্য। চলো আমরা লিখি কি প্রাইজ পেয়েছিলেন উনি? ম্যান বুকার প্রাইজ। দাঁড়াও, ম্যান বুকার প্রাইজ বা বুকার প্রাইজ, বুকার প্রাইজ, বুকার পুরস্কার। ইনি প্রথম ভারতীয় হিসাবে কিন্তু উনি এই পুরস্কার পান, মানে ফার্স্ট ইন্ডিয়ান হিসেবে কিন্তু উনি এই বুকার প্রাইজটা পান। কত সালে পান? 1997 সালে পান। আমি যে কটা ইনফরমেশন বলছি সব কটা ইনফরমেশনই কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই জন্য গড অফ স্মল থিং। আর উনি কি লিখেছেন? ওনার আরো কিছু বিখ্যাত বই আছে, তার মধ্যে একটা কি? দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস। দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস, দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস। ঠিক আছে? আর কি লেখেন উনি? আরো অনেক অনেক বিখ্যাত বই আছে, তার মধ্যে একটা কি? দ্য অ্যালজেব্রা অফ ইনফাইনাইট জাস্টিস। দ্য অ্যালজেব্রা, দ্য অ্যালজেব্রা অফ ইনফিনিটি জাস্টিস। আমরা দ্য অ্যালজেব্রা মনে রাখবো, তাহলেই হবে। ঠিক আছে? আরও উনি বই লিখেছেন কি? অ্যান অর্ডিনারি পার্সন গাইড টু এম্পায়ার। অ্যান অর্ডিনারি পার্সন গাইড টু এম্পায়ার। অ্যান অর্ডিনারি পার্সন, অর্ডিনারি পার্সন। ঠিক আছে? আপাতত আমরা অরুন্ধতী রায় সম্পর্কে এটুকুই জানি। এরপরে আমরা অন্য জায়গাতে যখন অরুন্ধতী রায় সম্পর্কে কোশ্চেন থাকবে আরও কিছু বিশেষ তথ্য জেনে নেবো। এবার দেখো, এবার আমাদের এখানে কি একটা অপশন আছে? ঝুম্পা লাহিড়ী। ঝুম্পা লাহিড়ীর আসল নাম কিন্তু নীলাঞ্জনা, সরি নীলাঞ্জনা, নীলাঞ্জনা।
নীলাঞ্জনা হলো ঝুম্পা লাহিড়ির আসল নাম। ঠিক আছে, তারপর দেখো আমার আছে মহাশ্বেতা দেবী। মহাশ্বেতা দেবী কিন্তু জ্ঞানপীঠ, যেটা কিন্তু ভারতের হাইয়েস্ট প্রাইজ, সেটা কিন্তু উনি পেয়েছেন কি জ্ঞানপীঠ। আর ইনি কিন্তু ছিলেন ঋত্বিক ঘটকের ভাইয়ের মেয়ে। ঋত্বিক ঘটকের ভাইয়ের মেয়ে কে ছিল তাহলে মহাশ্বেতা দেবী। ঠিক আছে, আর ঋত্বিক ঘটক সম্ভবত আমরা অনেকেই জানি, উনি বিখ্যাত একটা সিনেমার পরিচালক ছিলেন। অনেকগুলো সিনেমা করেছেন, তার মধ্যে একটা ছিল হাজার চুরাশির মা, তারপর তোমার অরণ্যের অধিকার। ঠিক আছে, আর একটা আছে দেখো অনিতা দেশাই। অনিতা দেশাইয়ের কিন্তু একটা বিখ্যাত বই আছে, ফায়ার অন দ্য মাউন্টেন। ফায়ার অন দ্য মাউন্টেন, ওর বইয়ের নাম কি ফায়ার অন দ্য মাউন্টেন, অন দ্য মাউন্টেন। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, চলো এরপরে যাই। ইনি কি পেয়েছিলেন জ্ঞানপীঠ, জ্ঞানপীঠ পেয়েছিলেন। জ্ঞানপীঠ, উনি কিন্তু পেয়েছিলেন কি জ্ঞানপীঠ। আর ঝুম্পা লাহিড়ির আসল নাম কি বললাম, নীলাঞ্জনা, নীলাঞ্জনা। ঠিক আছে, চলো এরপর আমরা 6 নম্বর কোশ্চেনে দিকে গাই। 6 নম্বর কোশ্চেন আমাকে কি বলছে, 6 নম্বর কোশ্চেন আমাকে বলছে যে প্রথম মহিলা গোয়েন্দা চরিত্র কি, গোয়েন্দা গন্ডালু কে করেছিল, কে করেছিল, নলিনী দাস। নলিনী দাস কিন্তু এই চরিত্রটার স্রষ্টা। ঠিক আছে, ইনি কে ছিলেন জানো, ইনি কিন্তু ছিলেন আমাদের সত্যজিৎ রায় আছে, তার বাবা সুকুমার রায়, তার বাবা যে তারই বংশভূত, মানে এরা কিন্তু সত্যজিৎ রায়ের বংশতেই পড়ছে। ইনি আর ইনি এই দুজনেই সত্যজিৎ রায়ের বংশতে পড়ছে। ঠিক আছে, আর কি দেখি আমরা এখান থেকে আর কি জানতে পারি, আর কি কি আমাদের অপশন আছে। অপশন আছে আমাদের মহাশ্বেতা দেবী, তাই তো। মহাশ্বেতা দেবী সম্পর্কে আমরা আগে জানলাম কি একটু আগে, আশাপূর্ণা দেবী। আশাপূর্ণা দেবী, দেবীর কিছু ইম্পর্টেন্ট লেখা আছে। ঠিক আছে, সেই লেখাগুলো আমরা কি কি আছে তাহলে আমরা একবার শুধু জেনে নেবো কি। আহ আচ্ছা, আশাপূর্ণা দেবী সম্পর্কে আগেরটাই বললাম না মহাশ্বেতা দেবী সম্পর্কে বললাম, মহাশ্বেতা দেবী সম্পর্কে পড়েছি না, আশাপূর্ণা দেবী সম্পর্কে পড়িনি। আচ্ছা, আশাপূর্ণা আশাপূর্ণা দেবীর লেখা কি ছিল, লেখা ছিল প্রথম প্রতিশ্রুতি। এগুলো ইম্পর্টেন্ট লেখা কি, প্রথম প্রতিশ্রুতি, প্রথম প্রতিশ্রুতি, যেটা তোমরা সকলেই একে অপরকে দিতেই থাকো, কিন্তু কটা সাকসেসফুল হয় তার কোনো কথা নেই। প্রথম প্রতিশ্রুতি কে লিখেছিলেন না তো আশাপূর্ণা দেবী লিখেছিলেন প্রথম প্রতিশ্রুতি। আর কি লিখেছিলেন সুবর্ণলতা, সুবর্ণলতা, সুবর্ণ লতা। ইম্পর্টেন্ট, আমি তিনটেই তোমাদেরকে বলবো। আর কি লিখেছিলেন বকুল কথা, বকুল কথা। ঠিক আছে, এই কটা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট, এনার এই তিনটে লেখা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর আমরা কি বলছিলাম মহাশ্বেতা দেবী কি পেয়েছেন জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন। প্রথমবার প্রথম মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন তিনি কে, প্রথম মহিলা হলেন আশাপূর্ণা দেবী। প্রথম মহিলা, প্রথম মহিলা যিনি জ্ঞানপীঠ পান, যিনি জ্ঞান জ্ঞানপীঠ পান, প্রথম মহিলা কে তাহলে আশাপূর্ণা দেবী। ঠিক আছে, এবার দেখো এর পরের কোশ্চেনটা, এখানে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। এর পরের কোশ্চেনটা হলো আমার ভারতের অ্যাডভোকেট জেনারেল নিয়োগ সংক্রান্ত তথ্য। আচ্ছা, সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে আছে দেখো, ভারতের কত নম্বর অনুচ্ছেদে আছে অ্যাডভোকেট জেনারেল 165, 165 কোথায় আছে, এই যে 165, এটা এখানে কি আছে আমার অ্যাডভোকেট জেনারেল। আর অ্যাটর্নি জেনারেল কত আছে জানো কি, অ্যাটর্নি জেনারেল, অ্যাটর্নি জেনারেল কত আছে জানো কি, অ্যাটর্নি জেনারেল আছে কিন্তু আমার 76-এ, অ্যাটর্নি জেনারেল আছে আমার 76-এ, আর অ্যাডভোকেট জেনারেল 165-এ। ঠিক আছে,
এই ইম্পর্টেন্ট আর্টিকেল নিয়ে আমি মোটামুটি 60টা আর্টিকেল তোমাদের দিয়েছি, তার মধ্যে থেকেই কিন্তু তোমাদের মোটামুটি আসে, তার মধ্যে থেকেই মোটামুটি তোমাদের আর্টিকেল আসে। তো তোমরা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে গিয়ে পলিটি সেকশনে যাবে, সেখানে গিয়ে কিন্তু প্লে লিস্টে গিয়ে পলিটিতে ঢুকবে, সেখানে কিন্তু তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তোমরা পারলে একবার দেখে নিও, তাহলে তোমাদের আর্টিকেল নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। চলো, এখানে আর কিছু করানোর নেই, পরেরটাতে যাচ্ছে। আচ্ছা, রেডিও কার্বন ডেটিং। ঠিক আছে, রেডিও কার্বন ডেটিং পদ্ধতিতে কোন তেজস্ক্রিয় আইসোটোপে ব্যবহার করা হয়? দেখো এখানে আমাকে বলেই দিয়েছে কিন্তু কার্বন, রেডিও কার্বন ডেটিং। কার্বন মানে কি, তাহলে কার্বনই হবে উত্তর আমার। অপশন আমার একটাই আছে, কার্বন, কার্বন 12 হলো। আর ইউরেনিয়াম ডেটিংয়ে কোনটা ইউজ করা হচ্ছে? ইউরেনিয়াম ডেটিংয়ে কিন্তু না, সরি, এটা কার্বন 12 উত্তর হবে না, কার্বন 14 উত্তর হবে গো। এটার উত্তর হবে কার্বন 14 হলো তেজস্ক্রিয়, কার্বন 14 উত্তর হবে। আমি ভাবলাম একটাই কার্বন আছে তাই কার্বনটা মেরে দিয়েছি, না কার্বন 14 হবে উত্তর। ঠিক আছে। আর ইউরেনিয়ামের ক্ষেত্রে ইউরেনিয়াম কোনটা ইউজ করা হয়? ইউরেনিয়াম ডেটিং এর ক্ষেত্রে ইউরেনিয়াম 235, এটা কিন্তু আমার ইউজ করা হয়। ঠিক আছে। আর কোবাল্টের ক্ষেত্রে কোবাল্ট 60। এই আমার 14, 235, 60 এই কটা কিন্তু ইম্পর্টেন্ট। আর আমরা এর সঙ্গে কিছু ইম্পর্টেন্ট তথ্য জানবো। ধরো আমি কোনো গাছের বয়স নির্ণয় করবো, তাহলে কি করি আমরা জানো কি? গাছের বয়স নির্ণয় করতে হলে গাছের গোড়াটা যদি তুমি কেটে দাও, তাহলে দেখবো ওখানে রিং হয়ে আছে, একটা গোল 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 রিং হয়ে আছে। সেই রিংগুলোকে গুনবে 1, 2, 3, 4, 5, 6 করে। সেটা যতগুলো তুমি গুনতে পারলে, ধরো তুমি 70টা গুনতে পেরেছো, তার মানে সেই গাছটার বয়স হলো 70 বছর। যদি 80টা সেরকম রিং থাকে, তাহলে সেটা তোমার গাছের বয়স হতে হবে 80 বছর। তো ওই রিংগুলোকে বলা হচ্ছে অ্যানুয়াল রিং। আর এই যে পদ্ধতিটা, এই পদ্ধতির সাহায্যে যে তুমি গাছের বয়স মাপছো, একে কিন্তু বলছে ডেনড্রোক্রোনোলজি। কি বলছে একে? ডেনড্রোক্রোনোলজি। ডেনড্রো ক্রোনোলজি। ক্রোনোলজি। ক্রোনোলজি কাকে বলছে? গাছের যে অ্যানুয়াল রিং থাকে না, প্রত্যেক বছর গাছে একটা করে রিং তৈরি হয়, সেই রিংগুলো গুনে গাছের বয়সকে নির্ণয় করা যায়, এটাকে কি বলছি আমি? ডেনড্রোক্রোনোলজি। এবার দেখো, আইসোটোপ পদার্থ থেকে তো আমরা বুঝতে পারি যে সেখানে কত বছর বয়স। এবার যেখানে কোনো আইসোটোপ পদার্থ আমি পাই না, ধরো আমি একটা ভাঙা আহ, মাটির পেলাম, কলসি পেলাম, তা সেখান থেকেও কিন্তু আমি আমি সেই মাটির কলসির বয়স বলতে পারি। সেখানে তো আর কোনো তেজস্ক্রিয় পদার্থ নেই, তাহলে আমি সেখানে বলছি কি করে? সেটারও কিন্তু একটা পদ্ধতি আছে। সেই পদ্ধতির নাম কিন্তু থার্মোলিমিনিয়াস। থার্মোলুমিনিয়াস বলছি। থার্মোলুমিনিয়াস কি তাহলে? থার্মোলুমিনিয়াস, থার্মোলুমিনিয়াস। থার্মোলুমিনিয়াস জিনিসটা কি? থার্মোলুমিনিয়াস হলো মাটির পাত্রের বয়স নির্ণয়। মাটির পাত্রের বয়স নির্ণয় কিন্তু আমরা করি থার্মোলুমিনিয়াসের মাধ্যমে। ঠিক আছে, আমরা আপাতত এই দুটোই জানলাম, আর কিছু আমাদের জানার প্রয়োজন নেই। ঠিক আছে, দাঁড়াও 1 মিনিট। তাহলে আমরা এখন আসবো কোথায়? তো 9 নাম্বার কোশ্চেন কি বলছে? অয়েল অফ ভিক্টোরিয়াল নামে কোন রাসায়নিক যৌগটি পরিচিত? দেখো, অয়েল অফ ভিক্টোরিয়াল কিন্তু হলো H2SO4। H2SO4 তো এখানে নেই, তাহলে আমার কি হবে? H2SO4 মানে কি? সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড কোথায় আছে? সালফিউরিক অ্যাসিড আছে এখানে। তাহলে কি হলো? অয়েল অফ ভিক্টোরিয়াল কি আমার? সালফিউরিক অ্যাসিড। আর আমরা কি করব? আমরা কিন্তু আরো অনেক ধরনের ভিক্টোরিয়াল সম্পর্কে জানবো। ঠিক আছে। এখানে দেখো নাইট্রিক অ্যাসিড আছে। নাইট্রিক অ্যাসিডকে কি বলে জানো কি? অ্যাকুয়া ফর্টিস। নাইট্রিক অ্যাসিডকে কি বলে? অ্যাকুয়া ফর্টিস। অ্যাকুয়া ফর্টিস। ঠিক আছে, 40। এটা কাকে বলছে? নাইট্রিক অ্যাসিডকে বলছে। ঠিক আছে। আর আর আমরা যেটা করলাম না, সালফিউরিক অ্যাসিড, এর কিন্তু আরো একটা নাম আছে। কি নাম জানো কি? কিং অফ কেমিক্যাল, মানে রসায়নের রাজা। রসায়নের রসায়নের রাজা বলে একে, কিং অফ কেমিক্যালস।
ঠিক আছে, চলো এবার আমরা দেখে নিই কাকে কি বলে। যেমন ব্লু ভিক্ট্রিয়াল, এখানে আমরা কি পেলাম, অয়েল অফ ভিক্ট্রিয়াল, যেরকম আমার ব্লু ভিক্ট্রিয়াল হয়। চলো লিখে নিই ব্লু, এটাকে এখানে লিখি, ছাড়ো এর জায়গায় যদি আমি ব্লু থাকে তাহলে আমার কি হবে উত্তর, তাহলে কিন্তু আমার উত্তর হবে কপার সালফেট। কি উত্তর হবে, কপার সালফেট, কপার সালফেট। ঠিক আছে, তারপর যদি আমার বলো হোয়াইট, হোয়াইট ভিক্ট্রিয়াল, ব্লুর জায়গায় যদি আমার থাকে হোয়াইট বা সাদা, সাদা ভিক্ট্রিয়াল হলে কি হবে, জিঙ্ক সালফেট, জিঙ্ক, জিঙ্ক সালফেট হলো। তারপর যদি আমার থাকে ধরো গ্রিন বা সবুজ, যদি আমার থাকে সবুজ, তাহলে আমার উত্তর কি হবে, সবুজের ক্ষেত্রে কিন্তু হবে আমার ফেরাস, ফেরাস সালফেট। কি হবে আমার, ফেরাস, ফেরাস সালফেট হবে। ঠিক আছে, তারপরে রেড হয় আমাদের, এখানে তো লেখার জায়গা নেই, এখানে ধরো রেড লিখলাম আমি, রেড, লাল, লাল যদি হয় লাল ভিক্ট্রিয়াল, তাহলে পরে কি হবে, লাল ভিক্ট্রিয়াল হলে কিন্তু হবে কোবাল্ট সালফেট। কি হবে না তো, কোবাল্ট, কোবাল্ট হবে। ঠিক আছে, কোবাল্ট সালফেট হলো। ঠিক আছে, এরপর আমাদের থাকে দেখবে হলুদ, হলুদ একটা রং, তাহলে হলুদও কিছু একটা হবে নিশ্চয়ই, হলুদ, সেটাও আমরা জানবো। দেখো এই কটার বাইরে সাধারণত কিন্তু আমাদের আসে না। ঠিক আছে, এই কটার বাইরে কিন্তু আমাদের সাধারণত আসে না। এটাও কি, এটাও কিন্তু ফেরাস সালফেটই, কিন্তু এটা সংকেতটা একটু আলাদা হবে। এর সংকেতটাতে যেমন লিখে দিচ্ছি আমি, Fe2SO4 তার কিউব। ঠিক আছে, আর এটা কি হয়, ভিক্টোরিয়াল অফ সাইপ্রাস, এটা অয়েল অফ ভিক্টোরিয়াল, আর এটা হয় ভিক্টোরিয়াল অফ সাইপ্রাস, সাইপ্রাস। এটা কাকে বলে জানো কি, এটা হলো কপার আর আয়রন সালফেটের মিশ্রণকে, কপার ও আয়রন সালফেটের মিশ্রণকে, কপার ও আয়রন মিশ্রণ, কপার আর আয়রন সালফেটের মিশ্রণকে তাহলে আমি কি বলছি, ভিক্ট্রিয়াল অফ সাইপ্রাস। ঠিক আছে, এতটা আমাদের ক্লিয়ার। তাহলে পরে চলো পরেরটাতে যাওয়া যাক। পরের প্রশ্ন 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন আমাদের কি বলছে, যে পথের পাঁচালী চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা কে করেছিল। দেখো পথের পাঁচালী যে সিনেমাটা আছে সেটা কিন্তু আমার সত্যজিৎ রায়ের প্রথম সিনেমা, আর এটা কিন্তু আমার অস্কারে গেছিল। ঠিক আছে, এটা আমরা সবাই জানি, কিন্তু এর সঙ্গীত পরিচালনা কে করেছিলেন জানো কি, ইনি কিন্তু একটা বিখ্যাত লোক, বিখ্যাত লোক মানে একদম পুরোপুরি বিখ্যাত লোক, তার নাম হলো পণ্ডিত রবিশঙ্কর, পণ্ডিত রবিশঙ্কর। তাহলে পণ্ডিত রবিশঙ্কর কি করেছিল না তো, পথের পাঁচালীতে উনি মানে সঙ্গীত পরিচালনার কাজ করেছিলেন। ইনি কি বাজায় জানো কি, ইনি বাজায় কিন্তু সিতার, ইনি কি বাজান না তো সিতার বাজান, ইনি বাজান হলো গিয়ে সিতার। ঠিক আছে, এবার দেখো এনার যে আত্মজীবনী, এনার যে আত্মজীবনী তার নাম কিন্তু মাই লাইফ মাই মিউজিক আর রাগমালা। এনার দুটো আত্মজীবনী আছে, একটা হলো মাই লাইফ, মাই লাইফ মাই মিউজিক, আর একটা কি আছে, রাগ মালা, রাগ মালা। এই হলো তার দুটো আত্মজীবনী, একটা হলো রাগমালা আর একটা হলো মাই লাইফ মাই মিউজিক। ঠিক আছে, এনার গুরু কে ছিল জানো কি, এনার গুরু ছিল কিন্তু আলাউদ্দিন, আলাউদ্দিন খাঁ, আলাউদ্দিন খাঁ এনার গুরু ছিল। এর গুরুর নাম কি, আলাউদ্দিন খাঁ। আমরা এইখানটাই চলে আসি, গুরু হলো আলাউদ্দিন খাঁ, আলাউদ্দিন
আলাউদ্দিন খাঁ। আর এই আলাউদ্দিন খাঁর মেয়ে হলো অন্নপূর্ণা দেবী। সেই অন্নপূর্ণা দেবীকে বিয়ে করেছিল কিন্তু আমাদের পণ্ডিত রবিশঙ্কর। সেই অন্নপূর্ণা দেবীও কিন্তু খুব বিখ্যাত, ঠিক আছে। উনিও এই মিউজিক লাইনেই জড়িত, উনিও খুব বিখ্যাত। যদি পরে কখনো আসে তো সেটা আমরা জানবো। আচ্ছা, এনার ক্ষেত্রে আর কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটাও আমরা জেনে নেবো। কি না, তো ইনি কিন্তু ভারতবর্ষের সর্বাধিক গ্র্যামি অ্যাওয়ার্ড কিন্তু পেয়েছেন। সর্বাধিক গ্র্যামি অ্যাওয়ার্ড কিন্তু পেয়েছেন রবিশঙ্কর। কবার পেয়েছে? 5বার। 5বার গ্র্যামি পেয়েছে কে? রবিশঙ্কর, ঠিক আছে। 5 টাইমস গ্র্যামি উইনার, ঠিক আছে। আর তার মেয়েও কিন্তু সিতার বাজায়, এবং তারা একসাথে সিতার বাজিয়ে। তার মেয়ের নাম কি? অনুষ্কা শঙ্কর, ঠিক আছে। আর ওয়াইফ কি? অন্নপূর্ণা দেবী। কার মেয়ে? এর মেয়ে হলো অন্নপূর্ণা দেবী। অন্নপূর্ণা দেবী, তাকে বিয়ে করেছিল কে? রবিশঙ্কর। এ কি বাজাতো জানো কি? ইনি বাজাতো সুরবাহার। কি বাজাতো? সুরবাহার। বাহার। যখন তোমাদের তখন বললাম, তখন বলেই দিই পুরোটা। তাহলে পরে আলাউদ্দিন খাঁর মেয়ের নাম কি? অন্নপূর্ণা দেবী। তিনি কি বাজাতেন? সুরবাহার বাজাতেন, ঠিক আছে। তার মেয়ে কি? তাদের মেয়ে হলো অনুষ্কা শঙ্কর। সে কিন্তু সিতারি বাজায় তার বাবার মতো, ঠিক আছে। এবার দেখো, এর পরের নামটা আমরা দেখেছি, এবং ইনি খুবই 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 বিখ্যাত একটা লোক। নাম কি? বিসমিল্লাহ খান। বিসমিল্লাহ খান। ইনি কি বাজান জানো কি? ইনি কিন্তু সানাই বাজান। ইনি কিন্তু বাজান কি? সানাই। বিয়েতে বাজে না সানাই, পপ পপ, সেই সানাইটাকে কিন্তু বিখ্যাত করে তোলেন কে? বিসমিল্লাহ খাঁ, ঠিক আছে। বিসমিল্লাহ খাঁর কিন্তু আসল নাম কিন্তু বিসমিল্লাহ খাঁ না, এটাও কিন্তু আমাদের জানতে হবে। আসল নাম কি তার? আর তার আসল নাম হলো কামরুদ্দিন। কি নাম? কামরুদ্দিন। রুদ্দিন। রুদ্দিন কোথায় লিখবো? এখানে। কামরুদ্দিন কিন্তু হলো তার আসল নাম। ইনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন জানো কি? ইনি জন্মগ্রহণ করেছিলেন বিহারে। বিহারে জন্মগ্রহণ করেন ইনি। আর ঘরানা কি ছিল? ঘরানা ছিল বেনারস ঘরানা, ঠিক আছে। এনার সম্পর্কে দুটো ইম্পর্টেন্ট তথ্য তুমি জেনে নাও, যে 15ই আগস্ট 1947 আর 26শে জানুয়ারি 1950 সালে লাল কেল্লাতে, দিল্লির যে লাল কেল্লা আছে সেখান থেকে কিন্তু ইনি কি বাজিয়েছিলেন? সানাই বাজিয়েছিলেন। সেখান থেকে ইনি সানাই বাজিয়েছিলেন। ওকে, এই কটা ইম্পর্টেন্ট তথ্য কিন্তু আমাদের আছে। আর একটা জিনিস আমি জানবো, কি? আবার কোথায় চলে গেল? আর একটা তথ্য আমাকে জানতে হবে। কি জানতে হবে? না, তো ইনিও কিন্তু সত্যজিৎ রায়ের একটা মুভিতে মিউজিক দিয়েছেন। কোন সিনেমা সেটা জানো কি? জলসাঘর। জলসাঘরে তাহলে মিউজিক কে দিয়েছে? উস্তাদ বিসমিল্লাহ খাঁ। আর পথের পাঁচালীতে পণ্ডিত রবিশঙ্কর। রবিশঙ্কর কি বাজায়? সিতার বাজায়। বিসমিল্লাহ খাঁ কি বাজায়? সানাই বাজায়, ঠিক আছে। এতটা আমার ক্লিয়ার? যদি আমার এতটা ক্লিয়ার হয়ে থাকে তাহলে পরে ঠিক আছে, তাহলে চলো আমরা পরের কোশ্চেনের দিকে এগোবো। আচ্ছা, ভারতের কেন্দ্রীয় ধানের গবেষণা কেন্দ্র কোথায় আছে? ধানের গবেষণা কেন্দ্র কোথায় আছে? এটা দেখো, এটা কিন্তু আছে। ধান কোথায় কোথায় বিখ্যাত দেখো, আমাদের বাংলাতে আছে, ঠিক আছে, উড়িষ্যাতে আছে। তাহলে আমাদের কি হবে উত্তরটা? উড়িষ্যার শহর কটক। রাজমন্ত্রী অন্যদিকে, ব্যারাকপুরটা হতে পারতো, কিন্তু এখানে কোথায় হবে? এটা উত্তরটা হবে কিন্তু আমার উড়িষ্যা। উড়িষ্যার কোথায়? না তো কটক, ঠিক আছে। কটকে কি তাহলে? ন্যাশনাল মানে ভারতীয় কেন্দ্রীয় ধান গবেষণাগার। আর ইন্টারন্যাশনাল, এ তো ন্যাশনাল হলো। আর ইন্টারন্যাশনাল মানে ইন্টারন্যাশনাল ধান গবেষণাগার কোথায় আছে সেটাও আমাদের জানতে হবে। ইন্টারন্যাশনাল এতটা লিখছি না, শুধু ইন্টারনেট লিখে দিলাম, নেট, ঠিক আছে। ইন্টারন্যাশনালটা তাহলে কোথায় আছে? ইন্টারন্যাশনাল কিন্তু আছে ফিলিপাইন্সে। কোথায় আছে তোমার? ফিলিপাইন্সে আছে। ফিলিপাইন্স। তাহলে ফিলিপাইন্সে আমার কি আছে? না তো ইন্টারন্যাশনাল ধান গবেষণা কেন্দ্র।
আর জাতীয় বা কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র কোথায় আছে? তো কটকে আছে। ঠিক আছে, আচ্ছা আমাদের ব্যারাকপুরেও তো কিছু না কিছু আছে। ব্যারাকপুরে কি আছে জানো কি? ব্যারাকপুরে পাট আছে। পরে আসছি আমরা এক এক করে সমস্ত গবেষণাগারগুলোকে জেনে নিচ্ছি। ব্যারাকপুরটা জেনে নিলাম কি আছে, পাট আছে, পাট। ঠিক আছে, পাটকল, আমাদের যেখানে শঙ্কর কাজ করতো, শঙ্কর হলো আমাদের চাঁদের পাহাড়ের শঙ্কর, পাটকলে কাজ করতে গেছিল। তো সেই পাটকলটা কোথায়? তার তার গবেষণা কেন্দ্র কোথায়? না তো ব্যারাকপুরে। হ্যাঁ, রাজমন্দ্রী। এটা কিন্তু খুব খুব একটা জিনিস আছে এখানে রাজমন্দ্রীতে, ভালো গবেষণাগার আছে। কিসে জানো কি? তোমরা অনেকে সেটা খাও, কিন্তু অনেকেই খাও, হ্যাঁ, তোমরা স্বীকার করো বা না করো, অনেকেই খাও। সেটা কিসের জানো কি? তামাকের গবেষণাগার আছে কিন্তু কোথায়? রাজামন্দ্রীতে। রাজামন্দিরে তামাকের গবেষণাগার আছে, মনে থাকবে, এটা তো তোমরা কেউ ভুলবে না। কিন্তু এই যে তামাকের গবেষণাগার রাজামন্দির, এটা কোথায় অবস্থিত জানো কি? এটা অবস্থিত হলো অন্ধ্রপ্রদেশে। কোথায় অবস্থিত? তো অন্ধ্রপ্রদেশ। আমি এপি দিয়ে লিখলাম, অন্ধ্রপ্রদেশে অবস্থিত। ঠিক আছে, এবার আরও কিছু ইম্পর্টেন্ট গবেষণাগার সম্পর্কে আমরা জেনে নিই। যেমন ধরে নাও গম। ভারতের দুটো খুব প্রধান খাদ্য আছে, ধান আর গম। গমটা কোথায় অবস্থিত? গমটা দেখে নিই। গম কিন্তু আমার অবস্থিত কোথায়? গমের গবেষণাগার কিন্তু অবস্থিত আমার কার্নাল কোথায় জানো কি? হরিয়ানাতে। কার্নাল, হরিয়ানার কার্নাল গম অবস্থিত। ঠিক আছে, আর ইন্টারন্যাশনাল কোথায় অবস্থিত? গমেরটাও দেখো, ধান আর গমের ইন্টারন্যাশনাল জানবো, আর কিছুর কিন্তু আমরা জানার প্রয়োজন নেই। এটা কিন্তু আমার মেক্সিকোতে অবস্থিত, মেক্সিকো। ঠিক আছে, তাহলে ধানেরটা জানলাম ইন্টারন্যাশনাল কোথায়? ফিলিপাইন্সে। আর গমের ইন্টারন্যাশনাল কোথায়? মেক্সিকোতে। আর ন্যাশনাল ধানের কোথায়? কটকে। আর গমের কোথায়? না তো হরিয়ানার কার্নালে। ঠিক আছে, আর আমরা কি জানবো? আর কয়েকটা ইম্পর্টেন্ট জেনে নেবো, তার মধ্যে থেকে আমাদের যেগুলো আসে আর কি নর্মালি। আর একটা হলো আলুর গবেষণাগার কোথায় অবস্থিত? আলুর গবেষণাগার অবস্থিত কিন্তু আমার সিমলাতে অবস্থিত, সিমলা। আচ্ছা, এই সিমলা কোথায় অবস্থিত? সিমলা কিন্তু অবস্থিত হিমাচল প্রদেশে। তাকে আমি এইচপি দিয়ে ডিনোট করলাম। হিমাচল প্রদেশ মানে কি? এইচপি। ঠিক আছে, আখের গবেষণাগার কোথায় অবস্থিত জানো কি? আখের গবেষণাগার, আখ 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 যেটা থেকে চিনি তৈরি হয়। আখের গবেষণাগার হলো লখনৌতে। লখনৌ লখনৌ ঠিক আছে, আর এই আখের যে প্রজনন কেন্দ্র, সেটা কিন্তু অবস্থিত কোয়েম্বাটুরে। আখের প্রজনন কেন্দ্র অবস্থিত কোয়েম্বাটুরে, এটা কিন্তু তোমরা মনে রাখবে। এবার দেখো, আমরা তুলোটা কোথায় অবস্থিত? তুলো তুলো কিন্তু আমার অবস্থিত নাগপুর। ঠিক আছে, আর তামাক করে দিচ্ছি আমরা। আর ডাল কোথায় অবস্থিত জানো কি? তুলো থেকে ডাল যখন করে দিই, ডাল কিন্তু আমার অবস্থিত কানপুর। দেখো, তুলো হলো নাগপুর, ডাল হলো কানপুর। ঠিক আছে, চা চা কোথায় বিখ্যাত বলতো? চা আমাদের দার্জিলিংয়ে বিখ্যাত বটেই। আর কোথায় অবস্থিত চা খুব ভালো বিখ্যাত? চা চা হলো আসামে। তাহলে আসামের কোথাও একটা হবে। আসামের কিন্তু জোরহাট বলে একটা জায়গা আছে। কি আছে? আসামের জোরহাট। ঠিক আছে, আর আমার হবে কি? চায়ের পর কফি কোথায় অবস্থিত? কফি কিন্তু আমার কর্ণাটকে অবস্থিত। কফির যে গবেষণাগার, সেটা কর্ণাটকে অবস্থিত। কর্ণাটক হলো চিকমাগালুর। চিকমাগালুর 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 কোথায় অবস্থিত? কর্ণাটকে। আবার কোথায় সরে গেল? চিকমাগালুর কোথায় অবস্থিত? কর্ণাটকে। এখানে কিসের গবেষণাগার আছে? না তো কফির গবেষণাগার আছে। আমার এতটা ক্লিয়ার? যদি আমার এতটা ক্লিয়ার হয়ে থাকে, তাহলে আমরা এবার যাব পরের স্টেপে। ঠিক আছে, পরের কোশ্চেন আমাকে কি বলছে? পরের কোশ্চেন আমাকে বলছে যে মানবদেহের সব থেকে ছোট হাড় কোনটি? এটা কিন্তু তোমরা সবাই জানো। কি? স্টেপিস। সি, অপশন সি, স্টেপিস। তোমরা বলো সব থেকে বড় হাড় কোনটি? সব থেকে বড় হাড় কোনটি তোমরা এখনই আমাকে কমেন্ট করে বলো। ঠিক আছে, তবু আমরা একটুখানি জেনে নিই সবথেকে বড় হাড় কোনটি। সবথেকে বড় হাড় হলো কিন্তু আমার এটা ফিমার, সব থেকে বড় হাড়।
সব থেকে বড় হাড় কি ফিমার, ঠিক আছে। আর বিউটি বোন হয় আমাদের শরীরে, একটা বিউটি বোন হয়, সেই বিউটি বোন কাকে বলে জানো কি? ক্যাভিক্যাল। ক্যাভিক্যাল কোনটা জানো কি? আমাদের যে ঘাড়ের যে বোনটা আছে না, হ্যাঁ, যেটা ঘাড়ের বোন, সেটা কিন্তু ক্যাভিক্যাল, সেটাকে আমরা বিউটি বোন বলি। বিউটি, এটা খুব মনে রাখতে হবে তোমাকে, বিউটি বোন, বিউটি, বিউটি হাড়, বোন তো বলবো না আমি, হাড়, বিউটি হাড় কাকে বলছি আমি? আমাদের যে ঘাড়ের হাড়টাকে, তার নাম কি? ক্ল্যাভিকল, তার নাম হলো আমার ক্লাভিকল, ক্লাভিকল, ঠিক আছে। এতটা আমার ক্লিয়ার। এবার দেখো সব থেকে বড় পেশি কি? সব থেকে বড় পেশি, সব থেকে ছোট হলো সব থেকে বড় পেশি, পেশি সব থেকে বড়, সব থেকে বড় পেশি কি আমাদের? সার্টোরিয়াস। কি আমার? সার্টোরিয়াস, সার্টোরিয়াস হলো আমার সব থেকে বড় পেশি। সব থেকে বড় পেশি কি তাহলে আমার? সার্টোরিয়াস, ঠিক আছে। এটা মনে থাকবে। ব্যাস, আমরা আপাতত এটুকুই করব, আর আমরা তেমন কিছু করবো না। ইনকাস কোথায়? কানে অবস্থিত। স্টেপিস কানে অবস্থিত। মালিয়াস কোথায়? এই তিনটে কিন্তু কানের হাড়, তিনটেই কানের ছোট 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 হাড়। ফিমার হলো সব থেকে বড় হাড়, ঠিক আছে। চলো পরেরটাই যাই। পরেরটাই আমাকে কি বলছে দেখো, আবার কিন্তু আমার এলো গায়ক। একটা গায়ক সম্পর্কে আমরা আগে জানলাম কি? রবিশঙ্কর জেনেছি। এবার আমাকে কি হলো? পণ্ডিত যশরাজ। কোন ঘরানা? আমরা কি সেখানে ঘরানা পড়েছিলাম? কে জানে পড়েছিলাম কিনা। আচ্ছা, এখানে আমরা দেখে নিই যে পণ্ডিত যশরাজ কোন ঘরানার সাথে যুক্ত। তিনি কিন্তু মেওয়াতি, 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 মেওয়াতি ঘরানার সাথে যুক্ত। বি, মেওয়াতি ঘরানার সাথে যুক্ত কে? পণ্ডিত যশরাজ। এবার দেখো, মেওয়াতি ঘরানার সাথে যশরাজ যুক্ত, আমি কিন্তু আরও কয়েকটা দুটো তিনটে ঘরানা জেনে রাখবো। এর বেশিরভাগই যেগুলো আসতে থাকে নর্মালি, ঘরানা থেকে তো খুব বেশি কোশ্চেন আসে না, তো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা জেনে রাখবো। একটা ধরো বানারস ঘরানা, বানারস, বানারস ঘরানা। আমরা একটু আগে বললাম না বিসমিল্লাহ খাঁ, বিসমিল্লাহ খাঁ, যার আসল নাম তোমরা আমাকে কমেন্ট করবে। আমি পড়িয়েছি, আজকেই পড়িয়েছি বিসমিল্লাহ খাঁ, তার আসল নামও বলেছি। বিসমিল্লাহ খাঁ কিন্তু আমার বানারস ঘরানা থেকে বিলং করে। কে? বিসমিল্লাহ খাঁ। আর কে করে? গিরিজা দেবী। এই দুটো নামই আমি মনে রাখবো, অনেকেই করে কিন্তু এই দুটো নাম আমি মনে রাখবো। গিরিজা দেবী। দেখো, বিসমিল্লাহ খাঁ দুটো জিনিস আমি মনে রাখবো, কি কি? তার আসল, সরি, দুটো জিনিস আমি লিখবো আমার কমেন্টে, কি কি? একটা হলো গিয়ে তার আসল নাম, আর এটা তিনি কি বাজান, তিনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, ঠিক আছে। বানারস ঘরানা হয়েছে আমার, মেওয়াতি ঘরানা থেকে অবশ্যই কে সেটা আমি তোমাকে বললাম। এবার আমরা কি জানবো? এবার আমরা আর কি কি ঘরানা আছে তাহলে? বেনারস ঘরানা তো ইম্পর্টেন্ট হলো। একটা আছে তোমার পাঞ্জাব ঘরানা। পাঞ্জাব ঘরানাটা এখন জেনে নি। আপাতত আমার অন্য কি কি ঘরানার কথা মনে পড়ছে না, মানে ঘরানার কথা মনে পড়ছে, তাদের কি গায়ক ছিল একটু রিকল করতে হবে আমায়, তো ওটা যখন পরে তোমাদের আবার পড়িয়ে দেবো। আর ঘরানা নিয়ে তোমাদের একটা পুরো ভিডিও বানিয়ে দেবো আমি, ঠিক আছে। কে কোন ঘরানাতে ইম্পর্টেন্ট আছে সেগুলো একটা ভিডিও বানিয়ে দেবো, এবং উইথ ট্রিক্স, যাতে তোমরা মনে রাখতে পারো। তাহলে পাঞ্জাব ঘরানাতে কি অবস্থিত? দেখো, পাঞ্জাব ঘরানাতে কিন্তু মেনলি যারা তবলা বাজায় তারা কিন্তু বেশিরভাগ পাঞ্জাব ঘরানাতে অবস্থিত। যেমন ধরো জাকির হোসেন, কি? জাকির হোসেন, জাকির হোসেন, জাকির হোসেন কিন্তু আমার পাঞ্জাব ঘরানাতে অবস্থিত। কে? জাকির হোসেন। আর কে আছে তবলা বাজায়? আর কে? আল্লাহ রাখা খা, আল্লাহ রাখা, হ্যাঁ। এরা কোথায় অবস্থিত? এরা কিন্তু আমার সব দুজনই কিন্তু আমার পাঞ্জাব ঘরানাতে অবস্থিত, ঠিক আছে। এই দুজনই আমার পাঞ্জাব ঘরানাতে অবস্থিত। ওকে, বুঝাতে পারলাম? তাহলে পাঞ্জাব ঘরানা হলো আমার। এবার আর ঘরানাগুলো পরে আমরা করব, বাকি ঘরানাগুলো আমরা পরে করব, ঠিক আছে। ঘরানা নিয়ে তোমাদের আলাদা একটা ভিডিও করে দেবো আমি। তো গোবর গ্যাসে প্রধানত কোন গ্যাসটি থাকে? গোবর গ্যাসে প্রধানত কোন গ্যাসটি থাকে? মিথেন থাকে। কত পার্সেন্ট? 50 থেকে 70%-এর উপর মিথেন থাকে। 50 থেকে 70%-এর মধ্যে মিথেন থাকে আমার কিসে? না তো গোবর গ্যাসে। ওকে, ক্লিয়ার এটুকু? গোবর গ্যাসে কি থাকে তাহলে? মিথেন থাকে। আর আমরা কি কি জানবো? কিছু ইম্পর্টেন্ট জিনিস আরও জেনে নেবো, যেমন ধরে নাও
রান্নার গ্যাস, রান্নার গ্যাস, রান্নার গ্যাস কি এলপিজি, আমরা ব্যবহার করি না এলপিজি, রান্নার গ্যাস। এই এলপিজিতে কি থাকে, এলপিজিতে আমার থাকে বিউটেন এবং প্রোপেন। কি থাকে আমার, বিউটেন এবং প্রোপেন, বিউটেন ও প্রোপেন। বিউটেন আর প্রোপেনটা কিসে থাকে, এলপিজিতে থাকে, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এতে কি থাকছে আমার, বিউটেন আর প্রোপেন। আর দেখো এইটার কিন্তু কোনো মানে গন্ধ নেই, আমার যে রান্নার গ্যাসটা ইউজ করি না তাতে কোনো গন্ধ থাকে না, বিউটেন আর প্রোপেনের কোনো গন্ধ নেই। তাহলে পরে তুমি দেখবে রান্নার গ্যাস লিক করলে গন্ধ বেরোয় না, গন্ধটা কিন্তু মিথাইল মারক্যাপটেনের, ওটা কিন্তু অ্যাড করা হয়। কি অ্যাড করা হয়, মিথাইল মারক্যাপটেন, মিথাইল মারক্যাপটেন, এইটা কিন্তু অ্যাড করা হয় যাতে গন্ধটা হয়, লিকেজ হলে যাতে আমরা বুঝতে পারি, সেই জন্য। তাহলে রান্নার গ্যাসে কি ইউজ করা হচ্ছে, বিউটেন এবং প্রোপেন। এটুকু আমার ক্লিয়ার হয়েছে। এবার দেখো লাফিং গ্যাস বলি না আমরা, লাফিং গ্যাস, লাফিং গ্যাস, লাফিং গ্যাস। এতে কি ইউজ করা হয় জানো কি, এতে ইউজ করা হয় কিন্তু N2O, মানে কি নাইট্রাস অক্সাইড, N2O মানে নাইট্রাস অক্সাইড। আর এটা আমরা বলি মার্স গ্যাস। এটাই, এই যে মিথেন আছে না, এই মিথেনকে আমরা কিন্তু মার্স গ্যাসও বলি। কি বলি, মার্স গ্যাস। মার্স গ্যাস বলি কাকে, মিথেনকে বলি, ঠিক আছে। আর কি আছে, আচ্ছা ভোপালে একটা গ্যাস দুর্ঘটনা হয়েছিল, আমরা জানি ভোপাল গ্যাস দুর্ঘটনা, ভোপাল, ভোপালে একটা গ্যাস দুর্ঘটনা হয়েছিল তো, সেটা আমরা জানি। সেটা কিসের জন্য হয়েছিল জানো কি, কোন গ্যাসের জন্য হয়েছিল জানো কি, সেটা কিন্তু মিথাইল আইসোসায়ানেট, মিথাইল আইসোসায়ানেট গ্যাসের জন্য কিন্তু এই দুর্ঘটনা হয়েছিল। কি কি দুর্ঘটনা, কোন গ্যাসের জন্য, মিথাইল আইসোসায়ানেট, ঠিক আছে। এই যে এখানে যে বিউটেনটা দেখছো না, এই বিউটেনটা কিসে ইউজ করা হয় জানো তুমি, তোমরা যে যেগুলো তুমি খাও, যে একটু আগে বললাম রাজা মন্দিরিতে যার কেন্দ্রীয় গবেষণাগার আছে, সেটা তোমরা যেটা দিয়ে জ্বালাও, তার গবেষণাগার কিন্তু, সরি তার, সেটা কিন্তু এই গ্যাসটি দিয়ে তৈরি আছে, ঠিক আছে। তোমরা আমাকে বলো যে সেই জিনিসটা কি। আচ্ছা, ওয়েটিং ফর এ ভিসা কার আত্মজীবনী, দেখো ওয়েটিং ফর এ ভিসা এই আত্মজীবনী কিন্তু হলো আমার B.R. আম্বেদকরের। এনার কিন্তু আরও কিছু বই আছে। কি কি বই আছে, B.R. আম্বেদকর আর কি কি বই আছে, ওনার আরও যে বইগুলো আছে সেগুলো হলো তোমার, একটা হলো বুদ্ধা অ্যান্ড ইস ধাম্মা, একটা তো অবশ্যই বুদ্ধা অ্যান্ড ইস ধাম্মা, আর একটা হলো তোমার, আমি লিখে দিয়ে আসছি, লিখলে পরে না বেশি মনে পড়ে জানো তো। একটা হলো কোথায় গেল, এই যে একটা হলো বুদ্ধা, দাঁড়াও, বুদ্ধা অ্যান্ড হিজ ধাম্মা, ঠিক আছে। আর একটা হলো ইনহেলিয়েশন অফ কাস্ট, আর এটা কি হলো, ইনহেলিয়েশন অফ কাস্ট। ইনহেলিয়েশন অফ কাস্ট। আর উনি লিখেছেন প্রবলেম অফ রুপি, কি লিখেছেন, প্রবলেম অফ রুপি, প্রবলেম অফ, দেখো এই প্রবলেম অফ রুপি এই যে গ্রন্থটা না, এই গ্রন্থতে কিন্তু আমাদের যে RBI আছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তার যে গাইডলাইন সেটা কিন্তু এই গ্রন্থ থেকে তোলা হয়েছে। কি থেকে, প্রবলেম অফ রুপি থেকে কি তোলা হয়েছে, RBI এর যে গাইডলাইন, সেই গাইডলাইন কিন্তু আমরা প্রবলেম অফ রুপি থেকে ইন্সপায়ার হয়েই করেছি। ক্লিয়ার, এই কটা বই তোমরা মনে রাখবে। আর অনেকগুলো বই আছে কিন্তু এই তিনটে বই আপাতত তোমরা কি করবে, মনে রাখবে। আর কি, B.R. আম্বেদকরের সমাধি ক্ষেত্রের নাম মনে রাখতে হবে তোমাকে, যেখানে সমাধি দেওয়া হয়েছিল, সমাধি, সমাধি ক্ষেত্রের নাম কি, চৈত্যভূমি। কি নাম, চৈত্য ভূমি, ঠিক আছে। আমরা আর কি জানবো, দেখো ওনার সাথে কিন্তু গান্ধীজির, ওনার সাথে এই গান্ধীজির একটা চুক্তি হয়েছিল।
কি চুক্তি হয়েছিল? এই দুজনে যে চুক্তিটা হয়েছিল সেটা কি চুক্তি বলে? তোমরা জানো সবাই, কিন্তু আমাকে কেউ কমেন্ট করে বলছো না। কি না, তো পুনা চুক্তি। পুনা চুক্তি কত সালে হয়েছিল জানো কি? পুনা চুক্তি হয়েছিল কিন্তু 1932 সালে। এখানে কি হয়েছিল তোমাকে বলছি শোনো। যখন কিনা মুসলিমদের জন্য সেপারেট ইলেকটোরেট হয়ে গেল, তখন আম্বেদকরজি দাবি করলেন যে যারা দলিত তাদের জন্য একটা সেপারেট ইলেকটোরেট চাই। তো সেই প্রসঙ্গে গান্ধীজি বেঁকে বসলেন, ঠিক আছে? তো গান্ধীজি দিয়ে অনশন শুরু করলেন। সেই অনশন শুরু করলেন গান্ধীজি, খুব বিপদের কথা। তখন বি আর আম্বেদকর হার মানলেন এবং পুনার চুক্তি হলো। কি চুক্তি হলো? তো ঠিক আছে, সেপারেট ইলেকটোরেট লাগবে না, তুমি এক কাজ করো যে দলিতদের জন্য কি করবে, একটা সিট রিজার্ভ করে দাও, ঠিক আছে? এটাই ছিল আমার পুনা চুক্তি। আর উনি কি করেছিলেন আম্বেদকরজি কিন্তু করেছিলেন কি, মন্দির প্রবেশ আন্দোলন। কি করেছিলেন? মন্দির প্রবেশ আন্দোলন। মন্দির প্রবেশ আন্দোলন। দেখো, এই মন্দির প্রবেশ আন্দোলন কি? এই মন্দির প্রবেশ আন্দোলন হলো আমার, তখন কি ছিল, তখন যারা তোমার একটু নিচু জাতের বলে বলা হতো, তাদেরকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হতো না, ঠিক আছে? তাদেরকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হতো না। তাই কিন্তু উনি নিচু জাতির হয়ে একটা আন্দোলন শুরু করেন। কি আন্দোলন? তো মন্দির প্রবেশ আন্দোলন। দলিতদেরকে তো মন্দিরে প্রবেশ করতে দেওয়া হতো না, তারা কি মন্দিরে প্রবেশ করতে পারবে না? অবশ্যই পারবে। সেই জন্য আন্দোলন শুরু করলেন। কোথায় না, তো কালারাম টেম্পল। কোন টেম্পলে ঢুকেছিলেন উনি দিয়ে এই আন্দোলন শুরু করেছিলেন? তো কালারাম টেম্পল। কালারাম মন্দির, ঠিক আছে? কালারাম মন্দিরে ঢুকে কিন্তু উনি এই আন্দোলনটা শুরু করেছিলেন। কালারাম মন্দিরে ঢুকে কিন্তু উনি এই আন্দোলনটা শুরু করেছিলেন, ঠিক আছে? এতটা ক্লিয়ার? ঠিক আছে, চলো। জওহরলাল নেহেরু, মহাত্মা গান্ধী আর সর্দার প্যাটেল, এদের সম্পর্কে আমরা পরে জানতে পারবো। এই সমস্ত কোশ্চেনই আছে, একই জায়গাতে সব কিছু বলে লাভ নেই, আস্তে আস্তে আমরা সবই জানবো, ঠিক আছে? ভারতীয় সংবিধানের 1 নম্বর ধারায় ভারতকে কি বলে বর্ণনা করা হয়েছে? দেখো, ভারতকে বলা হয়েছে কি জানো কি? ভারতকে বলা হয়েছে রাজ্যের সংঘ। রাজ্যের সংঘ বা ইউনিয়ন অফ স্টেট, ঠিক আছে? দেখো, আমাদের যে ধারা আছে সেই ধারাগুলোকে নিয়ে কিন্তু আমি 60টা ইম্পর্টেন্ট ধারা নিয়ে কিন্তু আমি 3টে ভিডিও বানিয়েছি। এক একটা ভিডিওতে 20টা করে ধারার কথা বলা আছে। তো তোমরা না সেই 20টা ধারা, সেই 3টে ভিডিও সম্পূর্ণটা দেখবে। তার বাইরে থেকে তেমন কোশ্চেন আসে না। যদি 1 নাম্বার যে ধারাটা, সেটা কিন্তু সেখানে বলা নেই। 1 নাম্বার ধারাটা কিন্তু সেখানে বলা নেই, কিন্তু মোটামুটি 90% কোশ্চেন কিন্তু তুমি ওই 3টে ভিডিও থেকেই পেয়ে যাবে। 90% কোশ্চেন, ঠিক আছে? তোমরা কিন্তু যাবে আমার প্লেলিস্টে, ওখানে পলিটিতে যাবে, পলিটির প্লেলিস্টে ঢুকবে, ওখানে দেখবে তুমি 3টে ভিডিও রাখা আছে। তো চলো পরেরটায় যাওয়া যাক। কি বলছে? বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি ও মেঘের মতো আবহাওয়াগত পরিবর্তন দেখা যায়? কোন স্তরে? ট্রোপোস্ফিয়ারে। ট্রোপোস্ফিয়ার আছে বিতে, আছে ট্রোপোস্ফিয়ার কোথায় আছে? বিতে আছে ট্রোপোস্ফিয়ার, ঠিক আছে? ট্রোপোস্ফিয়ারে এইসব কিছু দেখা যায়। দেখো, আমাদের যে এই বায়ুমণ্ডলের স্তর সম্পর্কে আমরা জেনে নিই। প্রথম হলো ট্রোপোস্ফিয়ার, টি, ঠিক আছে? তারপর কি আছে? স্ট্র্যাটোস্ফিয়ার, এস। তারপর কি আছে? তারপর মেসোস্ফিয়ার, এম। মাঝখানে কিন্তু এটা মেসোস্ফিয়ার, ঠিক আছে? টোটাল 5টা স্তর আছে আমার এখানে, মাঝখানে হলো মেসোস্ফিয়ার। তারপর কি? তারপর থার্মোস্ফিয়ার। তারপর হলো এক্সোস্ফিয়ার। ঠিক আছে? তারপর প্রথমে কি? ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ঠিক আছে? এই 5টা স্তর হলো আমার বায়ুমণ্ডলের স্তর। এই 5টা স্তরে কি কি হয়? প্রথম স্তরে দেখো আমরা থাকি। প্রথম স্তরে কি করি? আমরা থাকি। এখানে কি হয়? এখানেই সব কিছু হয়। ঝড় বৃষ্টি মেঘ সব কিছু এখানেই হয়। ঝড় বৃষ্টি মেঘ সব এখানেই হয়। তারপরটা কি? স্ট্র্যাটোস্ফিয়ারে কি? বিমান চলে না আমাদের, প্লেন যে চলে, বিমান চলে, ঠিক আছে? এখানে কিন্তু আমার বিমান চলাচল করে। এটা খুব শান্ত হয়। এখানে কি ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, মেঘ হচ্ছে, তার ফলে কি বিমান চলতে কিন্তু খুব সুবিধা হয় না। ঝড় বৃষ্টি মেঘের মধ্যে বিমান কি করে চলবে? দেখতে পারেন তো, মেঘের মধ্যে আটকে যাবে, ঠিক আছে? আর তারপরটা কি? স্ট্র্যাটোস্ফিয়ারটা খুব শান্ত শিষ্ট, ওখানে বেশি বায়ু চলাচল করে না, ওখানে বিমান চলতে সুবিধা হয় এবং আবহাওয়া একদম পরিষ্কার, ঠিক আছে? তাহলে এখানে কি হচ্ছে? বিমান চলাচল করছে। তারপরটা কি আছে? তারপরটা আছে মেসোস্ফিয়ার। তারপরটা কি আছে? তারপরটা আছে আমার মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারে কি হচ্ছে দেখো, মেসোস্ফিয়ার কিন্তু সব থেকে ঠান্ডা। কি এটা? প্রথম এর বৈশিষ্ট্য সব থেকে ঠান্ডা।
যতগুলো স্ফিয়ার তোমার আছে তার মধ্যে সব থেকে ঠান্ডা হলো এটা, সব থেকে ঠান্ডা হলো এটা। আর এখানে কি হচ্ছে, উল্কা দেখি না আমরা, উল্কাগুলো জ্বলে ছাই হয়ে যায়, কিন্তু এখানে উল্কা শেষ হয়, উল্কা ছাই হয় কিন্তু এখানেই। তারপর কি, তারপর থার্মোস্ফিয়ার। দেখো আমরা সকলেই যাই না যে মরুজ্যোতি দেখতে চাই কি চাই না, মরুজ্যোতি দেখতে চাই, যেটা কিনা তোমার এই যেটা মেরু অঞ্চল, সেখানে দেখা যায় মরুজ্যোতি, খুব সুন্দর, আকাশের খুব সুন্দর সুন্দর রং হয়, যাকে আরোরা বলি আমরা, আরোরা। সেই আরোরা কোথায় থেকে তৈরি হয় জানো কি, এই থার্মোস্ফিয়ার থেকে তৈরি হয়। এই আরোরা কোথা থেকে তৈরি হয়, এই থার্মোস্ফিয়ার থেকে কিন্তু আমার আরোরা তৈরি হয়। আর কি হয় দেখো, যে আমরা যে রেডিও শুনি, রেডিওতে কি করে, ধরো এখানে তোমার রেডিও আছে, এখানে তোমার একটা রেডিও স্টেশন, ঠিক আছে, আর এখানে তোমার রেডিও আছে। তো এই রেডিও স্টেশনের তরঙ্গ ছাড়া হয় কোথায়, উপর দিকে ছাড়া হয়। এটা কি হলো, উপর দিকে ছাড়া হলো। এইখানে কি আছে আমার, এখানে থার্মোস্ফিয়ার। তো এই থার্মোস্ফিয়ার এসে গেল, গিয়ে কি করবে, গিয়ে এসে চারদিকে ছড়িয়ে যাবে, দিয়ে তোমার এই যে রেডিওটা আছে, তোমার রেডিও এখানে সেটাকে ক্যাচ করলো, দিয়ে তুমি শুনতে পেলে, বোঝা গেল। থার্মোস্ফিয়ারে কি হচ্ছে, বেতার তরঙ্গ রিফ্লেক্ট হচ্ছে, বেতার তরঙ্গ প্রতিফলন, বেতার প্রতিফলন লিখছি আমি, প্রতিফলন হচ্ছে। আর কি বললাম, আরোরা মানে কি, মরুজ্যোতি দেখা যায় এখানেই, ঠিক আছে। আর দেখো এখানে কি বললাম, এখানে বিমান চলাচল করছে। আর একটা জিনিস হচ্ছে, সেটা কি হচ্ছে, আমরা ওজন বলি না, ওজন গ্যাস কিন্তু এখানেই অবস্থিত, ঠিক আছে, কোথায়, স্ট্র্যাটোস্ফিয়ারে, ঠিক আছে। আর তারপর লাস্টের স্ফিয়ারটার নাম কি আমার, এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার মানে কি, একদম শেষের স্তর, সেখানে বায়ুমণ্ডল একদম পাতলা, কিছু নেই বললেই চলে। এখানে কি থাকে জানো কি, এখানে থাকে আমাদের কৃত্রিম উপগ্রহ থাকে না, আমরা যেসব আর্যভট্ট পাঠিয়েছিল ভারত প্রথম, সেই উপগ্রহ কিন্তু এখানে থাকে। তাই কৃত্রিম উপগ্রহ হয়ে থাকে এই এক্সোস্ফিয়ারে থাকে। আর কি থাকে, আর থাকে আমার মহাকাশ স্টেশন আছে, যেটা মহাকাশ স্টেশন এখানে অবস্থিত। তাহলে এখানে কি আছে, মহাকাশ স্টেশন। আর কি আছে, কৃত্রিম উপগ্রহ, ঠিক আছে। এবার দেখো, ঠিক আছে, নিজে চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। কি বলছে, এই কোশ্চেনটা ভালো করে পড়ো, দেখো কোশ্চেনের মধ্যেই তুমি উত্তর লেখা আছে। কোশ্চেন যদি তুমি ভালো করে পড়ো না, তোমার দুটো কোশ্চেন তো তুমি এমনিই পারবে, তুমি জানো বা না জানো, ঠিক আছে। কি লিখছে দেখো এখানে, এইখানকার কোশ্চেন হলো আমার, বলছে কি, বিখ্যাত বাঁশিবাদক হরিপ্রসাদ চৌরাশিয়া কোন বাদ্যযন্ত্র বাজাতেন, কি বলেছে, বিখ্যাত বাঁশি বাদক করি, যারা বাঁশি বাজায় তাদেরকেই না বাঁশি বাদক বলি। তাহলে তুমি কি বাজাতেন, বাঁশি বাজাতেন, হয়ে গেল। কোশ্চেনের মধ্যে আমার উত্তর দেওয়া আছে। তো বাঁশি আর কি কে বাজাতো, একজন তো আমার হলো হরিপ্রসাদ চৌরাশিয়া, এটা তো আমি জানলাম। আর কে আছে, আর আছে আমার পান্নালাল ঘোষ। আর কে আছে আমার, পান্নালাল ঘোষ, পান্নালাল ঘোষ। আর কি আছে দেখো, আর আছে কুঞ্জমণি, আরো অনেকেই আছে, কিন্তু এই দুজনের নাম আমি মনে রাখবো আপাতত। আমরা যদি আরো মনে রাখতে পারি তাহলে নেটে যাবো, নাম বের করবো, মনে রাখবো, কিন্তু আপাতত আমার এই দুটো মনে রাখলেই হবে। কি এটা, পান্নালাল ঘোষ, কুঞ্জমণি আর হরিপ্রসাদ চৌরাশিয়া কি করছেন, বাঁশি বাজাচ্ছেন, ঠিক আছে। বাঁশি তাহলে কে কে বাজাচ্ছে, হরিপ্রসাদ চৌরাশিয়া, পান্নালাল ঘোষ আর কুঞ্জমণি, ঠিক আছে। এরপর আমি কি আসবো, দেখো সেতার কে বাজাতেন। আমি কিন্তু তোমাদেরকে সেতারের কথা বলেছি, আগেই বলেছি সেতার কে বাজাতেন, সেই নামটা কিন্তু তোমরা আমাকে বলো আগে, তারপর আমি সেটা সবার শেষে লিখছি, ঠিক আছে। তাহলে কে বাজাতেন উনি, নিখিল বন্দ্যোপাধ্যায়। কে বাজান, নিখিল বন্দ্যোপাধ্যায়, নিখিল বি লিখলাম, নিখিল বন্দ্যোপাধ্যায়, নিখিল বি, ঠিক আছে। আর কে বাজান, আর বাজান বিনায়ত খাঁ, বিনায়ত খাঁ। আর আমি যে নামটা প্রথমে বলবো বললাম, কিন্তু বললাম না, তোমাদেরকে বললাম কমেন্টে তোমরা জানাও, সেই নামটা কি, সেই নামটা কিন্তু হলো, আমরা আগে বললাম কার নাম পড়েছি, রবিশঙ্কর পণ্ডিত, রবি শঙ্কর, যার বউয়ের নাম পড়েছি, যার মেয়ের নাম পড়েছি, যার গুরুর নাম পড়েছি,
যার ঘরানা পড়েছে, ঠিক আছে। এবার দেখো, এবার কে আসবে আমার, এবার আমি করব কি, সানাই। সানাই বাদক কে কে আছে, সানাই বাদক কে কে আছে, এটা তো আমরা আগেই দেখলাম। সানাই বাদকও আমরা কিন্তু পড়েছি, ঠিক আছে। বিসমিল্লাহ খান, বিসমিল্লাহ। কোন, কি উস্তাদ, বিসমিল্লাহ খান। আর কি আছে, আলী আহমেদ খান। আর কি আছে তো, আলী আহমেদ খান। আলী আহমেদ খান, ঠিক আছে। আলী আহমেদ খান আছেন, ঠিক আছে। সানাই ভাই আছে। আর তোমাকে এটা বলেছিলাম না, সুরবাহার কে বাজায়, একটা কিন্তু এখানে আমি বলেছিলাম এর আগের এতেই, সুরবাহার কে বাজায়। সুরবাহার বাজায় কিন্তু রবিশঙ্করের যিনি ওয়াইফ ছিলেন তিনি কিন্তু কি বাজাতেন, সুরবাহার। তো তার নামটা কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই লিখবে, সুরবাহার কে বাজায়, ঠিক আছে। এবার আমরা কি জানো, শরৎ। শরৎ কে বাজায়, শরৎ। শরৎ কে বাজায়, দেখো শরৎ বাজাচ্ছে কে, আলাউদ্দিন, আকবর আর আমজাদ আলী। কে কে বাজাচ্ছে, আলাউদ্দিন, সব রাজারা বাজায় এটা। আলাউদ্দিন, আলাউদ্দিন মানে ওই আলাউদ্দিন কিন্তু নয়, নামটা সেম। আলাউদ্দিন, আকবর, সবগুলোই বিখ্যাত বিখ্যাত ক্যারেক্টার। দেখো আলাউদ্দিন, আকবর, আমজাদ আলী। আমজাদ আলী, এরা কি করতো, এরা সব শরৎ বাজাতো। তো এটা আমার মনে থাকবে তো। আর তবলাটা তোমাদের আজকে থাক, তবলাটা আমরা পরের ভিডিওতে করব, কারণ একসাথে এত কিছু করলে না মনে থাকবে না। আমরা আজকে এই কটা নামই মনে রাখবো, ঠিক আছে। চলো পরেরটাই যাই। পরেরটা আমার হলো, অতিরিক্ত পরিশ্রম করলে পেশিতে কোন অ্যাসিড জমার ফলে ক্লান্তি আসে। দেখো অতিরিক্ত পরিশ্রম করলে আমাদের পেশিতে কি জমে জানো কি, আমাদের পেশিতে জমে কিন্তু ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড জমে। অতিরিক্ত পরিশ্রম করার ফলে আমাদের পেশিতে ল্যাকটিক অ্যাসিড জমে, তার ফলে কি হয়, তার ফলে পেশিতে ক্লান্তি হয়। দেখো এটা তো হলো। আর ল্যাকটিক অ্যাসিড আর কিসে থাকে জানো কি, ল্যাকটিক অ্যাসিড কিন্তু থাকে আর একটা জিনিসে, সেটা হলো টক দই। আমরা সবাই অনেকে টক দই খাই তো, সেই টক দইতে কিন্তু এই অ্যাসিডটা থাকে, সেই টক দইতে কিন্তু এই অ্যাসিডটা থাকে, ঠিক আছে। এবার আমি যদি তোমাকে বলি যে পিঁপড়ে আর মৌমাছির হুলে কি অ্যাসিড থাকে, কিসে কিসে থাকে, পিঁপড়ে আর মৌমাছি। পিঁপড়ে আর মৌমাছি, মৌমাছি, এখানে কি অ্যাসিড থাকে জানো কি, এখানে থাকে ফর্মিক অ্যাসিড। এখানে কি থাকে, ফর্মিক অ্যাসিড। এর আরেকটা নাম আছে, ফর্মিক অ্যাসিডের আরো একটা নাম আছে, সেই নামটা কি তোমরা কমেন্ট করে জানাবে আমাকে, মিথানয়িক অ্যাসিড, ঠিক আছে। তাহলে পিঁপড়ে তো আমার হয়ে গেল। এবার আমাকে বলো লেবুতে কোন অ্যাসিড থাকে, যে কোনো লেবু, লেবুতে থাকে কিন্তু আমার সাইট্রিক অ্যাসিড। লেবুতে কি থাকে আমার, সাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড থাকে কিন্তু আমার লেবুতে, ঠিক আছে। এবার তুমি আমাকে বলবে তেঁতুল আর আঙুর। তেঁতুল, এখানে লিখি উপরে, তেঁতুল আর আঙুর, এতে কি অ্যাসিড থাকে, এতে থাকে টার্টারিক অ্যাসিড। এতে কি থাকে, টার্টারিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, টার্টারিক, টার্টারিক অ্যাসিড থাকে কোথায়, আঙুরে আর লেবুতে। আর আপেলে কি অ্যাসিড থাকে, আপেলে, এখানটায় লিখি, আপেল, আপেলে কি অ্যাসিড থাকে, ম্যালিক অ্যাসিড থাকে, ম্যালিক। দেখো যে কটা বলছি সেই সব কটা কিন্তু ইম্পর্টেন্ট। আর এখানে দেখো আছে আমাদের অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড কিসে থাকে জানো কি, অ্যাসিটিক অ্যাসিড থেকে ভিনিগারে, অ্যাসিটিক অ্যাসিড থেকে ভিনিগার, ভিনিগার,
আর ইউরিক অ্যাসিড কোথায় থাকে জানো কি? তোমরা যেটা রোজ রোজ করো ইউরিক অ্যাসিড, কিন্তু তোমরা সেটাকে তোমরা আমাকে বলবে, এটা কিন্তু খুব একটা পরিচিত জায়গায় থাকে, যেটা প্রত্যেকটা মানুষ মোটামুটি দিনে 4-5 বার করে করতে থাকে। আর যারা তোমার একটু তোমার সুগার আছে যারা, তারা তোমার থেকে বেশি করে। ঠিক আছে, এবার তুমি আমাকে কমেন্ট করে জানাবে ইউরিক অ্যাসিড কোথায় থাকে। আমি তোমাকে হিন্ট কিন্তু দিয়ে দিলাম। চলো আমরা 20টার বেশি কোশ্চেন কিন্তু করবো না, 20 নম্বর কোশ্চেনে কিন্তু আমরা চলে এসেছি। 20 নম্বর কোশ্চেনে আমরা চলে এসেছি, এরপরে কিন্তু আমরা আর কিছু করবো না। ঠিক আছে, দেখো 20 নম্বর কোশ্চেনে কি আছে। 20 নম্বর কোশ্চেন আমার বলছে স্বাধীন ভারতের প্রথম লোকসভার স্পিকার কে ছিল? স্বাধীন ভারতের প্রথম লোকসভার স্পিকার কে ছিল? গণেশ বাসুদেব মাভালাঙ্কার। গণেশ বাসুদেব মাভালাঙ্কার, গণেশ বাসুদেব মাভালাঙ্কার কোথায় গেল? ও আচ্ছা, জি.ভি. মাভালাঙ্কার বলছে এখানে। ইনি কি বলছে? জি.ভি. মাভালাঙ্কার। ইনি কি ছিলেন? ইনি ছিলেন ভারতের প্রথম লোকসভার স্পিকার। ভারতের প্রথম স্পিকার কে তাহলে? মাভালাঙ্কার জি। আর একে কি বলা হতো জানো কি? একে বলা হতো ফাদার অফ লোকসভা। ইনি কি নামে পরিচিত ছিলেন? ফাদার অফ লোকসভা, লোকসভার জনক, ফাদার অফ লোকসভা। কে বলেছিল ফাদার অফ লোকসভা? জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু কিন্তু এনাকে ফাদার অফ লোকসভা বলেছিল। ঠিক আছে, এবার দেখো, এবার না আমরা কিছু জেনে নিই, দেখো আয়াঙ্গারজি, ইনি কে ছিলেন কি জানো? ডেপুটি স্পিকার, প্রথম লোকসভা স্পিকার তো ইনি। ডেপুটি স্পিকার, ডেপুটি স্পিকার, ডেপুটি স্পিকার কে ছিল? আয়াঙ্গারজি কি ছিলেন? ডেপুটি স্পিকার ছিলেন। ঠিক আছে, আচ্ছা বলরাম ঝাকর কে ছিল জানো কি? সব থেকে বেশি দিন যিনি স্পিকার ছিলেন, সব থেকে বেশি দিন, লংগেস্ট, দীর্ঘতম সব থেকে বেশি দিন স্পিকার কে ছিলেন? বলরাম ঝাকরজি ছিলেন সব থেকে বেশি দিনের স্পিকার। প্রথম মহিলা স্পিকার কি ছিলেন? প্রথম মহিলা স্পিকার, এখানে মহিলা যদি আমি লিখি, মহিলা স্পিকার কে ছিল জানো? মীরা কুমার। আমার কুমার নামটা দেখে কি মনে হচ্ছে কুমারী হবে মনে হয়েছিল, কিন্তু জানি না কেন ইন্টারনেটে মীরা কুমারী আছে, তাই আমি তোমাদের মীরা কুমারী লিখছি। ঠিক আছে, বইয়েও আছে মীরা কুমার, ইন্টারনেটেও আছে মীরা কুমার। তো আমার কখনো মনে হয়েছিল এটা কুমারী হবে মনে হয়, তো দেখলাম যে না, সব জায়গাতেই কুমার আছে, তাই আমিও কুমারী লিখছি। ঠিক আছে, তাহলে প্রথম মহিলা স্পিকারকে তো মীরা কুমার। আর প্রথম আহ, দলিত দলিত স্পিকার কে জানো? দলিত স্পিকার হলো তোমার বল যোগী, বল যোগী হলো প্রথম দলিত স্পিকারকে, তো বল যোগী। এবার দেখো, স্পিকারের না দুটো অধিকার আছে, যেমন স্পিকার কি ঠিক করবে কোন বিলটা মানি বিল আর কোনটা মানি বিল নয়। মানি বিল মানে অর্থ বিল, মানে কি স্পিকার ঠিক করবে অর্থ বিল, কোন বিলটা অর্থ বিল আর কোন বিলটা অর্থ বিল নয়, সেটা কে ঠিক করবে? স্পিকার ঠিক করবে। ঠিক আছে, আর কি, আমাদের যৌথ অধিবেশন হয় না, দেখবো আর্টিকেল 108 আছে, ধারা নাম্বার 108 আছে যৌথ অধিবেশনের কথা। সেখানে সভাপতিত্ব কে করে? স্পিকার করে। সেখানে সভাপতিত্ব কে করে? স্পিকার, সভাপতি থাকে। সভাপতি কে থাকে? স্পিকার থাকে যৌথ অধিবেশনের। কে? স্পিকার। ঠিক আছে, আমরা আপাতত আজকে এটুকুই জানবো। দেখো আমরা কি করলাম, 20টা কোশ্চেন করলাম এবং 20টা কোশ্চেনের প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করলাম, যাতে সেখান থেকে তোমাদের যে কোনো ধরনের কোশ্চেন যদি আসে তোমরা যাতে পারো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, চলো আজকে এটুকুই থাক। পরের দিন দেখা হবে তোমাদের আরও যে কোশ্চেনগুলো আছে, টোটাল 75টা কোশ্চেন থাকে, আর বাকি যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে পরের ভিডিওতে তোমাদের সাথে আমার দেখা কিন্তু হবে। চলো আজকে টাটা। চলো টাটা।
চলো টাটা, চলো টাটা, চলো টাটা।